আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ইংলিশ ম্যারাথন 2-তে। সো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে আলোচনা করাবো ন্যারেশন, প্রেপোজিশন এবং তোমাদের অ্যাডজেক্টিভের যে A to Z যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। কারণ আমরা তোমাদের এনডিসি এবং হোলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি তোমাদের এই তিনটা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হচ্ছে। সো আজকের ক্লাসে আমরা ন্যারেশন, প্রেপোজিশন এবং এই যে তোমাদের হচ্ছে ইকুয়াল কম্পারিজন, আনইকুয়াল কম্পারিজন তথা হচ্ছে ডিগ্রির যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় A to Z জানানোর চেষ্টা করব। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। তার আগে আমাকে একটু বলো সবাই তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, লাইট সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। যদি ঠিকঠাক থাকে দেন আমরা ক্লাস শুরু করে দিব। সবাই আমাকে একটু জানাও সব ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে ন্যারেশন। কি বলো তো? ন্যারেশন। তো তোমাকে প্রশ্ন করতে পারে ন্যারেশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারবা ন্যারেশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এটা কি নাউনের মধ্যে পড়ে, এটা কি ভার্বের মধ্যে পড়ে, নাকি এটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে? কোনটার মধ্যে পড়ে আমাকে একটু বলো তো। ওকে, অনেকে সঠিক উত্তর দিচ্ছ দেখতে পাচ্ছি। ন্যারেশন শব্দটি নাউন। ভেরি গুড। ন্যারেশন ওয়ার্ডটা কি? নাউন। এটা কোত্থেকে আসছে? ন্যারেট থেকে আসছে। তার ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, আর ন্যারেট বা বর্ণনা করলে যেটা হয় সেটাকে আমরা বলবো ন্যারেশন। কি বলবো? ন্যারেশন বলবো। কেমন? ওকে ফাইন, ঠিক আছে। অনেকে যুক্ত হয়ে যাচ্ছ, অনেক ভালো ক্লাস করেন আপনি। আচ্ছা ঠিক আছে, অবশ্য ভালো ক্লাস হইতে হবে, ঠিক না? তোমরা ভালো স্টুডেন্ট, তো ভালো স্টুডেন্টদেরকে যদি ভালো ক্লাস না করায় তাহলে কেমনে হবে বলো তো? ওকে, ন্যারেশন শব্দটি হচ্ছে কি একটি নাউন। এটা আসছে কোত্থেকে? ন্যারেট থেকে। ন্যারেট মানে কি করা? বর্ণনা করা। কি করা? বর্ণনা করা। কেমন? ওকে, তো আমরা জানি ন্যারেশন শব্দের অর্থ উচ্চক্তি। আমরা যেই কথাগুলো বলি সেটা হচ্ছে স্পিচ, আর এই স্পিচটাকে আমরা বলছি ন্যারেশন। কেমন? ন্যারেশন হচ্ছে দুই প্রকারের হতে পারে। ন্যারেশন দুই প্রকারের হতে পারে। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা যখন আমাদের কথাগুলোকে নিজে বলি সেটা হচ্ছে ডাইরেক্ট, আর আমাদের কথাগুলোকে যখন অন্য কেউ বর্ণনা করে বলে তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট। আমি কি বুঝাইতে পারছি? ন্যারেশন কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা যখন আমাদের কথাগুলো নিজে বলবো তখন সেটা হচ্ছে ডাইরেক্ট। আমাদের কথাগুলো যখন অন্য কেউ বলবে তখন সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট। ওকে ফাইন। আচ্ছা, তো এই যে ন্যারেশনের এই বিষয়টা জানার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। কোনটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো, কোনটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো, এই বিষয়টা তোমাকে আগে জানা লাগবে। এগুলো যদি না জানো তবে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে পারবে না, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে রূপান্তর করতে পারবে না। তবে এখানে তোমাদের পেসেস ন্যারেশন আসবে না, তোমাদেরকে হয়তো ন্যারেশনগুলোকে চেঞ্জ করতে বলা হতে পারে, এইটুকু পর্যন্তই আসবে। ঠিক আছে? ওকে, দেখো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার আগে বা পরে যে ভার্বটা থাকবে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি আবার বলছি, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার আগে অথবা পরে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলতো? রিপোর্টিং ভার্ব। যেমন এখানে আমরা একটা স্যাম্পল দেখতে পাচ্ছি, দেখো ডিরেক্টে হি সেড, সে বলেছিল, কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু ভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো ইনভার্টেড কমার ভিতরে কি আছে? আই এম গোয়িং টু ভার্সিটি। এই আই এম গোয়িং টু ভার্সিটি এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আর এখানে যে আগে যে ভার্বটা আছে সেইড, এই সেইডটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ওকে ফাইন। তো আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে যাব তখন অবশ্যই আমাদেরকে 5টা পরিবর্তন করতে হবে। কয়টা পরিবর্তন? 5টা পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে অবশ্যই 5টা পরিবর্তন করতে হবে। কয় পরিবর্তন? 5 ধরনের পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমার কমা এবং ইনভার্টেড কমার মাঝখানে একটা কনজাংশন বসাইতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে। 4 নাম্বার কাজ হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার কাজ নৈকট্যবাচক শব্দ দেওয়া থাকলে সেটাকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। এই 5টা পরিবর্তন যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তোমাদের ন্যারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে। কয়টা পরিবর্তন বলেছি ভাইয়া? 5টা পরিবর্তন। ফার্স্ট অফ অল তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নাম্বার কমা এবং ইনভার্টেড কমার মাঝখানে একটা কনজাংশন বসাইতে হবে। 3 নাম্বার হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে। 4 নাম্বার টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। আই থিঙ্ক তোমরা সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। ওকে,
আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা, এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এটা গ্রুপে হচ্ছে তো নাকি? ওকে, গ্রুপ ঠিকঠাক আছে, সবাই কি যুক্ত হয়েছেন? ওকে, সবাই কি ঠিকঠাকভাবে বুঝতে পারতেছে কিনা আমাকে একটু বলবা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার আসো, আমাদের একটা বিষয় জানতে হবে, আমরা যে কনজাংশনটা বসাবো, আমরা যে রিপোর্টিং ভার্বটা যে পরিবর্তন করব, সেটা কিভাবে পরিবর্তন করব একটু দেখো। রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন বসবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর নির্ভর করে। আমাদের রিপোর্টেড স্পিচে কয় ধরনের সেন্টেন্স আছে এটার উপর নির্ভর করেই আমাদের রিপোর্টিং ভার্বটা এবং কনজাংশনটা পরিবর্তন করতে হবে। ওকে, এরপর আসো, তো রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন বসানোর নিয়ম এটা অলরেডি আমরা বলেছি। আচ্ছা, আমরা এটাকে একটা টেকনিক্যালি বলতে পারি। এটা এই বিষয়টা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা টেকনিক্যাল বিষয় দেখো। চেঞ্জ অফ আরবিসি পিটিএন ইজ ইকুয়াল টু নারেশন। এখানে আরবি মানে কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সি মানে কি? কনজাংশন বসাইতে হবে। পি মানে কি? পার্সনের পরিবর্তন। টি মানে কি? টেন্সের পরিবর্তন। এন মানে কি? নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা। তো আমরা যদি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে পারি, কনজাংশন বসাইতে পারি, পার্সনের পরিবর্তন করতে পারি, টেন্সের পরিবর্তন করতে পারি, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে পারি, দেন আমাদের ন্যারেশনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, না এটা 25-এর জন্য না, এটা তোমাদের হচ্ছে এনডিসির জন্য, কলেজ অ্যাডমিশনের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে বলো তো? সর্বপ্রথম আমাদেরকে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, কনজাংশন বসাইতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। তার মধ্যে তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। রিপোর্টেড স্পিচে কয় ধরনের সেন্টেন্স থাকতে পারে? 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে। রিপোর্টেড স্পিচে কয় ধরনের সেন্টেন্স থাকতে পারে? 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেমন? এই সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তিত হবে। ওকে, একটু দেখো, ওকে, সর্বপ্রথম দেখো আমাদেরকে 1 নাম্বার চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, সমীকরণ নাম্বার 1, আমাদেরকে সর্বপ্রথম রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। ঠিক আছে? ওকে, তো আমরা যখন রিপোর্টেড স্পিচের মধ্যে কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো, তখন আমরা করব কি? টোল্ড অথবা কি? সেড। আমরা যখন রিপোর্টেড স্পিচের মধ্যে কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো, তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব টোল্ড অথবা কি? সেড। তবে টোল্ড এর পরে টু দেওয়া যাবে না, কিন্তু সেড এর পরে টু দেওয়া যাবে। যেমন হি সেড টু মি, হি টোল্ড মি। হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট। হি সেড টু মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। তাহলে পরিবর্তনটা কোন জায়গায় বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী? টোল্ড এর পরে টু দেওয়া যায় না, কিন্তু সেড এর পরে টু দেওয়া ঠিক হয়ে যায়। এরপরে আসো, আমার রিপোর্টেড স্পিচে যখন কোন একটা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে, তখন আমি রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব আস্কড। কি করব? আস্কড। এরপর আসো, আমার রিপোর্টেড স্পিচে যদি কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তখন আমি রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব এক্সক্লেম টু জয়, এক্সক্লেম টু সরো, এক্সক্লেম টু ওয়ান্ডার। যদি মনে করো আনন্দের ঘটনা হয়, তখন হবে এক্সক্লেম টু জয়। আশ্চর্যজনক কোনো কিছু হলে এক্সক্লেম টু ওয়ান্ডার। আর দুঃখজনক কোনো কিছু হলে এক্সক্লেম টু কি? সরো। এরপর আসো, যদি আমাদের রিপোর্টেড স্পিচে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তখন আমরা সেইড নামক রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব। যদি সেটা মনে করো আদেশমূলক হয়, তখন হবে কি? অর্ডার্ড। উপদেশমূলক হলে অ্যাডভাইসড, অনুরোধমূলক হলে রিকোয়েস্টেড, আর নিষেধমূলক হলে ফরবেড। আর যদি কোনো কিছু বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টোল্ড। আমরা তো সবাই জানি মেইন ভার্ব দিয়ে যেটা শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স আবার অনেক ধরনের হয়। আদেশ বুঝায়, উপদেশ বুঝায়, অনুরোধ বুঝায়, নিষেধ বুঝায়, তাই না? তো যখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বুঝাবে, তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব অর্ডার্ড। আর যখন উপদেশ বুঝাবে, তখন আমরা পরিবর্তন করব অ্যাডভাইসড। যখন অনুরোধ বুঝাবে, তখন আমরা পরিবর্তন করব রিকোয়েস্টেড। যখন নিষেধ বুঝাবে, তখন আমরা দিব ফরবেড। আর যখন কোনো কিছু বোঝা যাবে না, তখন আমরা মন্দের ভালো হিসেবে টোলটাকে উত্তর হিসেবে বাছাই করব। ওকে, এরপর আসো, যখন আমাদের রিপোর্টেড স্পিচে কোন একটা অবজেক্টিভ সেন্টেন্স থাকবে, তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব উইশড অথবা কি? ফ্রেড। উইশড অথবা কি? ফ্রেড।
তার মানে সর্বপ্রথম আমাদেরকে রিপোর্টিং বার পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং বার পরিবর্তিত হবে কি অনুসারে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে। রিপোর্টেড স্পিচে কয় ধরনের সেন্টেন্স থাকে? 5 ধরনের সেন্টেন্স থাকে। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তখন টোল্ড অথবা সেডে পরিণত হবে। যখন ইন্টারগেটিভ থাকবে তখন আস্কডে পরিণত হবে। যখন এক্সক্লেমেটরি থাকবে তখন এক্সক্লেম টু জয়, সোরো অথবা ওয়ান্ডারে পরিণত হবে। আর যখন ইম্পারেটিভ থাকবে তখন অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড, ফরবেড অথবা টোল্ডে পরিবর্তিত হবে। আর যখন অবজেক্টিভ হবে অর্থাৎ মে দ্বারা অথবা লং দ্বারা যখন কোনো একটা সেন্টেন্স শুরু হবে সেটাকে আমরা বলছি অবজেক্টিভ। অবজেক্টিভ সেন্টেন্স যখন আমরা দেখব তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে উইশড অথবা ফ্রেটে রূপান্তরিত করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, ওকে। সবাইকে এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। সবাইকে এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। সবাই এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলবা প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, আজকের ক্লাসে উপস্থিতি এত কম কেন? আজকের ক্লাসে উপস্থিতি এত কম কেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ এবং বোঝা গেছে কিনা একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, মোহাম্মদ রাশেদ, থ্যাঙ্কস, আমিও কলেজ অ্যাডমিশনের। ওকে, থ্যাংক ইউ রাশেদ, তুমি চলে আসছো, ভেরি গুড। তুমি তো গত ক্লাসে গিফট জিতে গেছো তাই না? এরপরে আসো, আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন শেষ। এরপরে আসো আমাদের চেঞ্জ অফ কনজাংশন। এবার আমরা যে কনজাংশন বসাবো, ঠিক আছে, এই কনজাংশনটা বসবে সেটাও কিসের উপর ভিত্তি করে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। ওকে, আচ্ছা, আমরা সুন্দর কোনো কিছু দেখলে আমরা কি বলি? ওয়াও। কি বলি? ওয়াও। আজকে তো আমরা ওয়াও না বলি কি বলবো? ইয়াও। কি বলবো? ইয়াও। ওয়াও না বলে আমরা কি বলবো? ইয়াও। ইয়াও সমান কি? দ্যাট। তার মানে এখানে ই মানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এ মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ও মানে কি? অবজেক্টিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সে কনজাংশন বসবে কি? দ্যাট। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যখন কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে বা অবজেক্টিভ সেন্টেন্স থাকবে তখন কনজাংশন বসবে কি ভাইয়া? দ্যাট বসবে। কি বসবে ভাইয়া? দ্যাট বসবে। কেমন? আচ্ছা, গেল এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, অবজেক্টিভ সমান কি? দ্যাট। ওকে, ফাইন। এরপরে বাকি থাকে দুইটাই, একটা হচ্ছে ইন্টারগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তিনভাবে। অক্সিলারি দিয়ে শুরু হইতে পারে, মডাল অক্সিলারি দিয়ে শুরু হইতে পারে, WH ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে। অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে। কেমন? তো যখন অক্সিলারি বা মডাল অক্সিলারি দিয়ে শুরু হবে তখন আমাদের কনজাংশন বসবে ইফ অথবা ওয়েদার। যখন অক্সিলিয়ারি অথবা মডাল অক্সিলারি দিয়ে কোনো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হবে সেই ক্ষেত্রে আমরা কনজাংশন বসাবো ইফ অথবা ওয়েদার। আর যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন আমরা WH ওয়ার্ডটাকে কনজাংশন আকারে বসাই ফেলবো। যেমন ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, এটা একটা দিল, তখন আমরা দিব কনজাংশন ইফ। অথবা বলা হচ্ছে ডু ইউ নো মি, তখন আমরা দিব ইফ। অথবা বলা হচ্ছে উইল ইউ কাম টু মাই হাউস টুমোরো, তখনও দিব ইফ অথবা ওয়েদার। যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, এখানে ওয়ার্ডটাকে কনজাংশন হিসেবে নিব। অথবা হোয়ার আর ইউ গোয়িং নাও, এখানে হোয়ারটাকে আমরা কনজাংশন হিসেবে বসিয়ে দিব। ওকে, গেল। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাবো তখন কনজাংশন হবে টু অথবা নট টু। হ্যাঁ বোধক হইলে টু, না বোধক হইলে নট টু। যদি বলা হয় ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে হবে টু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলা হয় ডু নট টেল এ লাই, যদি নেগেটিভ থাকে তখন হবে নট টু। কি বলতো? নট টু। তার মানে এখন আমাদের কনজাংশন বসানোটাও হয়ে গেল। আমরা যখন দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স তখন আমরা কনজাংশন বসাবো দ্যাট। আর যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স দেখবো তবে সেটা অক্সিলারি অথবা মডাল অক্সিলারি দিয়ে শুরু হবে তখন আমরা কনজাংশন বসাবো ইফ অথবা ওয়েদার। কেমন? আর যখন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এরকম কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স পাবো তখন WH ওয়ার্ডটাকে আমরা কনজাংশন রূপে বসাই দিব। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার, হ্যাঁ বোধক এবং না বোধক। হ্যাঁ বোধক হলে হবে টু আর না বোধক হলে হবে কি? নট টু। আশা করি বুঝতে পেরেছ। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ। ওকে, ফাইন। এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা একটু বলো তো। এইটুকু আমরা সবাই বুঝছি কিনা একটু বলো। এইটুকু আমরা সবাই বুঝছি। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা করলাম,
এরপরে কনজাংশন অলরেডি আমরা পরিবর্তন করলাম। এরপরে কিসের পরিবর্তন জানো? আর বি সি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কনজাংশনে পরিবর্তন করলাম, আর বি সি পি। এরপরে পার্সনের পরিবর্তন, কিসের পরিবর্তন? পার্সনের পরিবর্তন। এরপরে আমরা পার্সনের পরিবর্তন করব। কেমন? আসো, পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা কিভাবে করবে একটু বলি। রিপোর্টেড স্পিচে কোন পার্সন আছে সেটা একটু দেখতে হবে। রিপোর্টেড স্পিচে যদি কি থাকে? ফার্স্ট পার্সন থাকে। দেখো, রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। সোজা কথা আমি তোমারে বলি, মনে করো এই যে রিপোর্টেড স্পিচ, এটা এই রিপোর্টেড স্পিচে যদি মনে করো ফার্স্ট পার্সন থাকে, তাহলে ফার্স্ট পার্সন কি? আই, অথবা মনে করে কি উই, আই অথবা কি উই। রিপোর্টেড স্পিচে যদি মনে করো ফার্স্ট পার্সন থাকে, তখন আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর যদি আমাদের মনে করো কি থাকে? সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে, এই যে ইউ থাকে, যখন সেকেন্ড পার্সন থাকবে তখন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। সোজা কথা বুঝছো কিনা? রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন আই অথবা উই থাকে, তখন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যখন সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ অথবা ইউ থাকে, তখন আমরা অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যখন থার্ড পার্সন থাকবে, হি, সি, করিম, রহিম, জরিনা, মর্জিনা, এরকম থাকবে, তখন কোনো পরিবর্তন করার দরকার নেই। রিপোর্টিং ভার্বের পরিবর্তন শেষ, কনজাংশন বসানো শেষ। পার্সনের পরিবর্তনটা বুঝছো কিনা একটু বলো। রিপোর্টেড স্পিচে যখন ফার্স্ট পার্সন থাকবে তখন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। যখন সেকেন্ড পার্সন থাকবে তখন অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। যখন থার্ড পার্সন থাকবে তখন কোনো পরিবর্তন করার দরকার নেই। আশা করছি এটুকু বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, একটু দেখো তো, আমরা একটু এক্সাম্পল দেখাই। He said to me that he had done his duty. He said to me that he had done his duty. এই যে দেখো, এই হিটা বসে কার অনুসারে? এই যে সাবজেক্ট অনুসারে বসছে। এরপর দেখো, he said to me you have done your duty. He said to me you have done your duty. আচ্ছা, he said to me you have done your duty. এখানে দেখো ইউ আছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন থাকলে কি অনুসার হবে? এই যে অবজেক্ট অনুসার হবে। তাহলে হি সেড টু মি দ্যাট, মি এর সাবজেক্ট আবার কি? আই। এই যে দেখো, আই হ্যাড ডান মাই ডিউটি। তার মানে যখন এখানে কি থাকবে? ফার্স্ট পার্সন থাকবে, তখন এখানে সাবজেক্ট অনুসারে, যখন অবজেক্ট থাকবে, যখন সেকেন্ড পার্সন থাকবে, তখন আমরা কি অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। হি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি। হি বরাবর বসে গেছে, হি বরাবর কি? বসে গেছে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কনজাংশন বসানো হয়ে গেল, পার্সনের পরিবর্তন হয়ে গেল। এরপরে আসো টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী। আমরা ছোটবেলা থেকে যেটা করতাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে করতাম। কিন্তু এখন আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ওই রকম ওই ফর্মুলা ইউজ না করে আমরা একেবারে টেকনিক্যাল একটা কৌশল ইউজ করবো। সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই রুলসটা আমরা মেনটেন করবো। কি কি বলছি বলো তো? প্রেজেন্ট ফর্ম থাকলে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রেজেন্ট ফর্ম থাকে সেটাকে আমরা করব ফার্স্ট ফর্ম। যদি ফার্স্ট ফর্ম থাকে সেটাকে আমরা করব ফার্স্ট পারফেক্ট। যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে সেটাকে আমরা করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি করব? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, একটু দেখো, মনে করো প্রেজেন্ট ফর্ম এখানে কি আছে? গো আছে, আমরা করলাম কি? ওয়েন্ট। মনে করো ডুড আছে, আমরা করলাম কি? ডিড। হ্যাভ হ্যাজ আছে, আমরা করলাম কি? হ্যাড। প্লেস আছে, আমরা করবো কি? প্লেট। রাইট আছে, আমরা করবো কি? রুট। এইভাবে তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা করবো কি? ফার্স্ট ফর্ম গেল। এরপরে মনে করো এম ইজ আর আছে, তাহলে কি করলাম? ওয়াজ ওয়ার। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, কি করবো? হ্যাড বিন। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি? ফার্স্ট ফর্ম। আর ফার্স্ট ফর্ম থাকলে আমরা করবো কি? ফার্স্ট পারফেক্ট। এই যে দেখো, মনে করো কোন একটা জায়গায় ফার্স্ট ফর্ম আছে, সেটাকে আমরা করবো কি? ফার্স্ট পারফেক্ট। আর ফার্স্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস কি? বি থ্রি। যেমন এখানে আমি দিলাম মনে করো ডিড, আমার রিপোর্টেড স্পিচে মনে করি ডিড আছে, এটাকে যদি আমি পরিবর্তন করি তবে কি? হ্যাড ডান। কি হবে? হ্যাড ডান হয়ে যাবে। এরপরে আসো ওয়াজ এর উপর বার প্লাস আইএনজি, এটাকে আমরা বলতেছি মনে করো ফার্স্ট কন্টিনিউয়াস। যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি। যদি মনে করো ওয়াজ প্লেয়িং আছে, কি হবে? ওয়াজ প্লেয়িং আছে,
তাহলে এটা হবে কি হ্যাড বিন প্লেয়িং, কি হবে হ্যাড বিন প্লেয়িং, হ্যাড বিন প্লেয়িং। আশা করি বুঝতে পেরেছো। ওয়াজ প্লেয়িং থাকলে কি হবে হ্যাড বিন প্লেয়িং হবে, কেমন? তাহলে ওয়াজ ইটিং হ্যাড বিন ইটিং, ওয়াজ টিচিং হ্যাড বিন টিচিং হবে। ওকে, এরপরে আসো শ্যাল থাকলে কি হবে উড। তোমরা অনেকেই মনে করো শ্যাল থাকলে শুড হবে, না, শ্যাল থাকলে হবে উড। এরপরে ক্যান থাকলে কি হবে কুড, মে থাকলে কি হবে মাইট, উইল থাকলে কি হবে উড, মাস থাকলে কি হবে হ্যাড টু হবে, কি হবে হ্যাড টু। তাহলে টেন্সের পরিবর্তন কি হবে ভাইয়া বলো তো? প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ডু থাকলে ডিড হবে, ডিড থাকলে হ্যাড ডান হবে, ওয়াজ ডুইং থাকলে হ্যাড বিন ডুইং হবে, রাইট থাকলে রুট হবে, রুট থাকলে হ্যাড রিটেন, ওয়াজ রাইটিং হ্যাড বিন রাইটিং। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা। যেমন ইট থাকলে অ্যাট হবে, অ্যাট থাকলে হ্যাড ইটেন, ওয়াজ ইটিং থাকলে হ্যাড বিন ইটিং হবে। টেন্সের পরিবর্তন হচ্ছে এইটুকুই। আমরা আগে এটাকে অনেক জটিলভাবে শিখতাম, আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। টেন্সের ব্যবহারটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। টেন্সের ব্যবহারটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। টেন্সের ব্যবহারটা সবাইকে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। টেন্সের ব্যবহারটা তোমরা সবাই কি বুঝতে পেরেছো একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, তারপর হচ্ছে তোমার কনজাংশন বসাইলাম, তারপর হচ্ছে পার্সনের পরিবর্তন করলাম, এরপরে টেন্সের পরিবর্তন করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি নৈকট্যবাচক শব্দ দেওয়া থাকলে সেটাকে আমরা দূরত্ববাচক শব্দে রূপান্তর করব। নৈকট্যবাচক শব্দ দেওয়া থাকলে সেটাকে আমরা কি করব দূরত্ববাচক শব্দে রূপান্তর করব। একটু দেখো, আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা যে বলছি টেন্সের পরিবর্তন করতে হবে, কখন পরিবর্তন করা যাবে না সেটা একটু দেখো। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করার দরকার নেই। তার মানে সেইস অথবা উইল সে থাকলে, সেইস মানে প্রেজেন্ট, উইল সে মানে কি ফিউচার, এরকম যদি রিপোর্টিং ভার্ব থাকে তখন আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। আরেকটা সময় পরিবর্তন করব না, কখন? রিপোর্টেড স্পিচ দ্বারা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝালে তখন আমরা টেন্সের পরিবর্তন করতে পারবো না। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমরা পরিবর্তন করতে পারবো না। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে আমরা পরিবর্তন করতে পারবো না। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আশা করি বোঝা গেছে। এরপরে আসুন নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করে, এটা আমরা পরে করব প্র্যাকটিসটা। আগে দেখো নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা। দিস থাকলে আমরা করব দ্যাট, দিস থাকলে আমরা কি করব দ্যাট, দিস থাকলে আমরা করব দোস, হিয়ার থাকলে আমরা করব দিয়ার, এগো থাকলে আমরা করব বিফোর, কাম থাকলে আমরা করব গো, দাস থাকলে আমরা করব কি সো, এরপরে হিদার থাকলে আমরা করব তিদার, নাও থাকলে আমরা করব দেন, টুডে থাকলে করব দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। অর্থাৎ নৈকট্যবাচক কোনো শব্দ দেওয়া থাকলে সেটাকে আমরা দূরত্ববাচক শব্দে রূপান্তর করব। কি কি বলছি বলো তো? দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, হিয়ার থাকলে দিয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, হিদার থাকলে তিদার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আরেকটা ব্যতিক্রম আছে, সেটা একটু দেখো। ল্যাট দ্বারা যদি কখনো প্রস্তাব বুঝাই, ল্যাট দ্বারা অনেক সময় কাজের অনুমতিও বুঝায়, ল্যাট দ্বারা অনেক সময় কাজের প্রস্তাবও বুঝায়। ল্যাট দ্বারা যদি প্রস্তাবনা বুঝাই তখন রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্টেডে পরিবর্তিত হয়ে যাবে, কনজাংশন আকারে দ্যাট বসবে প্লাস সাবজেক্ট, সাবজেক্ট পরে শুড অথবা মাইট বসবে। কি বলছে বলো তো? ল্যাট দ্বারা যখন প্রপোজড, ল্যাট দ্বারা যখন প্রস্তাবনা বুঝাবে তখন রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্টেডে পরিবর্তিত হয়ে যাবে এবং কনজাংশন রূপে দ্যাট বসবে প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব কোন ফর্ম? বেস ফর্ম। একটু দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে। হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একটু হাঁটতে যাই। তাহলে এখানে ল্যাট দ্বারা কি বুঝাইছে? প্রস্তাব বুঝাইছে। তার মানে এই সেটটাকে কি করতে হবে? প্রপোজড, হি প্রপোজড মি। কনজাংশন রূপে কি বসানো লাগবে? দ্যাট, এই যে বসাইলাম। এরপরে কি? সাবজেক্ট, তাহলে আস এর সাবজেক্ট কি? উই। এরপরে কি বলছিলাম? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এই যে উই শুড গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। এইটুকু বুঝতে পারলে ন্যারেশন কেল্লাফ হচ্ছে, ঠিক আছে কিনা?
এরপরে আর কি আসতে পারে, যদি কোনো ন্যারেশনে বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই মাই লাভ এরকম থাকে, তখন সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই মাই লাভ এরকম আসবে। এরপরে মনে করো যদি কাউকে বলা হচ্ছে কি গুড বাই, তখন বেইট শব্দটি আসবে। যদি মনে করো গুড মর্নিং, গুড নাইট এরকম আসে, তখন কি উইশড আসবে। থ্যাংক ইউ বলে থ্যাঙ্কড হবে, এইগুলাই আর কি নর্মাল বিষয়। সো এর বাইরে কোনো ন্যারেশন হইতে পারে না। সো আমরা যখন পেসেস ন্যারেশন করব তখন হয়তো এক্সট্রা কিছু রুলস অ্যাপ্লাই করা লাগতে পারে, কিন্তু আমাদের কলেজ এডমিশনে তথা এনডিসি, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজ এডমিশনে পেসেস ন্যারেশন তেমন একটা আসে না। আমাদের যা আসে সেটা হচ্ছে তোমার এমসিকিউ রিলেটেড আসবে, এবং হচ্ছে সেক্ষেত্রে হয়তো পারে তোমাদের কি সেন্টেন্স ন্যারেশন আসতে পারে। সো ন্যারেশন এতটুকুই পর্যন্ত। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা, যদি বুঝতে পারো দেন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলতে হবে। এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলতে হবে। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে আরেকটু লেটে শুরু করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আরেকটু লেটে শুরু করবো অবশ্যই। হ্যাঁ, যদিও নামাজ কিন্তু 7টার আগে হয়ে যায়, তারপরেও তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা 7:20-এর দিকে বা 7:30-এর দিকে ক্লাস শুরু করব অবশ্যই। আমি নিজেও কিন্তু নামাজ পড়ে ক্লাস শুরু করছি, অবশ্যই নামাজ পড়ে আমি ক্লাস শুরু করছি। তোমাদেরও অবশ্যই নামাজের সময় দেব। ওকে ঠিক আছে, আগে তো নামাজ, অবভিয়াসলি আগে নামাজ অবশ্যই। ঠিক আছে, এইটুকু আমরা সবাই বুঝছি কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এবার আমরা দেখো, আমরা তোমাদেরকে কি দিয়েছিলাম, শুরুতে কথা দিয়েছিলাম RBCPTN প্রমাণ করতে পারলে ন্যারেশন সমান নো টেনশন। তাহলে এখন প্রমাণ করার পালা। একটু দেখো, হি সেড টু মি কমা ইনভাইটেড কমা আই এম গোয়িং টু কলেজ নাও। একটু দেখো, হি সেড টু মি কমা ইনভাইটেড কমা আই এম গোয়িং টু কলেজ নাও। তা আমরা বলেছিলাম ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে অবশ্যই 5 ধরনের পরিবর্তন করা লাগবে। কয় ধরনের পরিবর্তন? 5 ধরনের পরিবর্তন করা লাগবে। কেমন? ফার্স্ট অফ অল রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বকে সেইট, আর এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কমা এবং ইনভার্টেড কমার মাঝখানে একটা কনজাংশন বসাইতে হবে। 3 নাম্বার কাজ পার্সনে পরিবর্তন করতে হবে। 4 নাম্বার কাজ টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার কাজ নৈকট্যবাচক শব্দ দেওয়া থাকলে সেটাকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। তাহলে আসো, আমাদের সর্বপ্রথম রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয় রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। এখানে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ থাকলে এটা কি হবে, সেইটটাকে আমরা টোল্ড অথবা সেইডে রূপান্তর করতে পারবো। তাহলে সেইটটাকে আমরা মনে করো টোল্ড দিলাম, গেল। এরপরে আমরা জানি আমাদের কনজাংশন যেটা বসবে সেটাও হচ্ছে রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করে বসে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন বসে কি দ্যাট। আমরা একটা টেকনিক বলেছিলাম, ইয়াও, ই মানে কি এক্সক্লেমেটরি, এ মানে কি অ্যাসার্টিভ, ও মানে কি অফটেটিভ। এই যে 3টা সেন্টেন্সের কনজাংশন কি বসে, দ্যাট, হি টোল্ড মি দ্যাট, এই যে হয়েছে হি টোল্ড মি দ্যাট। ওকে ফাইন। এরপর দেখো, এখানে যখন ফার্স্ট পারসন থাকবে তখন এখানে সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে বলছিলাম। তাহলে এই আইটা এখানে হি অনুসারে পরিবর্তিত হয়েছে, হি দিলাম। এরপরে প্রেজেন্ট ফর্ম থাকলে কি ফার্স্ট ফর্ম, এই যে দিলাম হি ওয়াজ গোয়িং টু কলেজ। নাও থাকলে কি দিলাম দেন। তার মানে দেখো RBCPTN সমান সমান কি ন্যারেশন, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সবাই বুঝছো কিনা বলো। ন্যারেশন RBCPTN সমান সমান কি ন্যারেশন, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে কিনা একটু বলো। ওকে, সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। আব্দুল্লাহ জুবাইর হামিম, ব্রিলিয়ান্ট বয়, তুমি এখানে কেন? তুমি তো এখানে থাকার কথা না, তুমি তো এখানে থাকার কথা না। কত ভালো ভালো ক্লাস কোনগুলো আর খারাপ ক্লাস কোনগুলো একটু বলবা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফালতু ক্লাস বলো। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এবার দেখো, এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমরা কি করবো, এটাকে টোল দিব। এই যে দেখো টোল দিলাম। এরপর এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন কি দ্যাট দিলাম, হি টোল মি দ্যাট। এখানে কমাটা হবে না, হি টোল মি দ্যাট। এরপর এখানে যদি আবার ফার্স্ট পারসন আছে আমরা কি হি অনুসারে করব, হি দিলাম। এখানে যেহেতু কি আছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হবে ফার্স্ট পারফেক্ট দিলাম, হ্যাড ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে আছে, কি করলাম দ্য প্রিভিয়াস ডে, কি করলাম দ্য প্রিভিয়াস ডে। এরপর আসো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ওয়াজ টিচিং আর্লিয়ার, আই ওয়াজ টিচিং আর্লিয়ার। তাহলে এটাও আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, সেইটাকে আমরা করবো টোল্ড।
এরপর কনজাংশন দিলাম দ্যাট, এরপর আই এর জায়গায় কি দিলাম, হি দিলাম, ওয়াজ টিচিং, এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস, আমরা করলাম কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপর আসো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের কিছু প্র্যাকটিস করে দেখো। হি সেড টু মি কমা ইনভাইটেড কমা হোয়ার আর ইউ গোয়িং নাও। এই যে এখানে আমরা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেজন্য এই সেটটাকে আমরা কি করব, আস্কড করে ফেলবো। ওই যে কি বলছিলাম, যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স দেখব তখন আমাদের রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে কি আস্কড, কি হয়ে যাবে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে যাবে কি আস্কডে। ওকে, দিলাম। এরপরে কনজাংশন কি হবে, হোয়ার। কেন ইন্টারগেটিভ সেন্টেন্স তিন ভাবে শুরু হতে পারে, অক্সিলারি, মডাল অক্সিলারি অথবা ডাবলইএইচ ওয়ার্ড দিয়ে। যখন ডাবলইএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন ডাবলইএইচ ওয়ার্ডটাকে আমরা কনজাংশন হিসেবে বসিয়ে দিব, এই যে বসাইলাম। এরপর দেখো ইউ আছে, তাহলে ইউটা হচ্ছে কি, ইউটা সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে কি অনুসারে, অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্ট এখানে মি, আর মি এর সাবজেক্ট আবার কি আই, তাহলে হয় আর আই। এরপর দেখো আর এর জায়গায় কি হবে, ওয়াজ। কেন ইউর যেতে আর যায়, কিন্তু আই এর সাথে কি যাবে, ওয়াজ। হয় আর আই ওয়াজ গোয়িং, নাও থাকলে কি হবে, দেন হবে, হয়ে গেল। হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। এরপর দেখো হি সেড টু মি কমা ইনভাইটেড কমা আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বইটি পড়তেছো। তাহলে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। সেড টুকে আমি কি করলাম, আস্কড, রিপোর্টিং ভার্বটা আস্কডে পরিণত হইলো। এটা যেহেতু অক্সিলারি দিয়ে শুরু, কনজাংশন কি বসবে, ইফ বসবে, বসেছে। তাহলে ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে হবে। তাহলে দেখো মি এর সাবজেক্ট আবার কি আই, এখানে আর এর জায়গায় কি হবে, ওয়াজ। আই ওয়াজ রিডিং হিজ বুক, গেল। হি সেড টু মি কমা ইনভাইটেড কমা উইল ইউ কাম টু মাই হাউস টুমোরো, এটাও একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো সেই জায়গা থেকে সেড টুটা পরিণত হবে কিসে, আস্কডে হইল। এরপরে এটা যেহেতু মডাল দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে কনজাংশন দিতে হবে কি ইফ, ইফ দিলাম। তারপরে ইউটা এই মি দ্বারা পরিবর্তিত হবে। মনে করো মি আছে, তো মি এর সাবজেক্ট কি আই দিলাম, উইলের পরিবর্তে কি হবে উড। ইফ আই উড, এখানে কাম থাকলে কি বলছিলাম, গো হবে। ইফ আই উড গো টু হিজ হাউস টুমোরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে হবে, কি হবে, দ্য নেক্সট ডে। এইটুকু সবাই বুঝছো কিনা একটু বলো, এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, ঠিক আছে। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের প্র্যাকটিসটা করব। হি সেড টু মি কমা ইনভাইটেড কমা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা একটা উপদেশ, এটা একটা পরামর্শ। তো সেই জায়গা থেকে আমরা এই সেইটুকে কি করব, অ্যাডভাইসড, হি অ্যাডভাইস মি। তো এটা যদি হ্যাঁ বুধক, দ্যাটস আমরা কি দিব, টু দিব। আর না বুধক হলে আমরা কি দিব, নট টু। হি অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এরপর আসো হি সেড টু মি কমা ইনভাইটেড কমা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যেহেতু প্লিজ শব্দটি আছে, এই সেড টুটা পরিবর্তিত হবে রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এরপর আসো হি সেড টু মি কমা ইনভাইটেড কমা ডোন্ট টেল এ লাই। তাহলে এই যে দেখো ডোন্ট টেল এ লাই, এটা একটা মনে করো হচ্ছে কি উপদেশ। তো সেই জায়গা থেকে আমরা করলাম সেড টুকে অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, কি দিলাম, নট টু টেল এ লাই। তো হ্যাঁ বুধ করলে টু হবে, আর না বুধ করলে কি হবে, নট টু, কি হবে, নট টু হবে। কেমন, ওকে। এরপরে আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। দে সেড হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। এই যে দেখো এটা যেহেতু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে সেইটা পরিণত হবে কি এক্সক্লেইমড। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য গেম। যেহেতু এখানে কি আছে, উই আছে, কি আছে, উই। উই থাকলে এটা হচ্ছে মনে করো হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন থাকলে আমাদের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো সাবজেক্ট এখানে কি দে, তাহলে এখানে দে দিলাম। হ্যাভ থাকলে কি হ্যাড, আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে কি ফার্স্ট ফর্ম হয়েছে। দে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য গেম। ওকে, এরপর আসো অবজেক্টিভ সেন্টেন্স। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে আল্লাহ হেল্প ইউ। তাহলে আমরা বুঝে গেছি মে দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা একটা কি অবজেক্টিভ সেন্টেন্স। সো অবজেক্টিভ সেন্টেন্স যদি থাকে তখন রিপোর্টিং ভার্বটা উইশড অথবা ফ্রেটে রূপান্তরিত হবে। তাহলে দ্য টিচার উইশ দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম, আল্লাহ মাইট হেল্প হিম। তাহলে আল্লাহটা আগে চলে আসলো, মেড ফার্স্ট ফর্ম হচ্ছে কি মাইট, আল্লাহ মাইট হেল্প হিম। ওকে, এরপরে যেটা বলছিলাম সেটা একটু দেখো।
ন্যারেশনে বাই আল্লাহ, বাই মাই লাভ, বাই মাই লাইফ এরকম থাকলে ইনডিরেক্ট করার সময় সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই মাই লাভ ইত্যাদিতে পরিবর্তিত হবে। সো যদি আসে অবশ্যই এইটুকু থেকে ন্যারেশনটা আসবে। এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা, ঠিক আছে? তো ন্যারেশন যদি কমপ্লিট হয় দেন আমরা চলে যাব হচ্ছে তোমাদের একেবারে হচ্ছে প্রেপোজিশন আর একটা টপিকে। আমাদের প্যাসেজ ন্যারেশন দরকার নেই, সেজন্য আমরা করাচ্ছি না। আমরা এরপরে চলে যাব প্রেপোজিশনে। এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলো। ন্যারেশন সবার ডান কিনা একটু বলো। ন্যারেশন যাদের ডান একটু বলো। ন্যারেশন সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। ন্যারেশন ক্লিয়ার হলে দেন আমরা চলে যাব প্রেপোজিশনের ক্লাসে। ন্যারেশন কভার হইলে আমরা সবাই চলে যাব প্রেপোজিশনের ক্লাসে। ওকে, সবাই আমাকে একটু রেসপন্স করো। সবাই ন্যারেশনটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো কিনা? ন্যারেশন সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো কিনা একটু বলো। ন্যারেশন যদি বুঝতে পারো দেন আমরা চলে যাব আমাদের প্রেপোজিশনের ক্লাসে। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি প্রেপোজিশন। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য অব্যয়। প্রেপোজিশনকে যদি আমরা ভেঙে লিখি আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে আমরা পাবো হচ্ছে পজিশন, ঠিক আছে? প্রেপোজিশন তো প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে কি অবস্থান। যে শব্দটি অন্য কোনো শব্দের পূর্বে বসে পরবর্তী ওই শব্দের সাথে যখন সম্পর্ক স্থাপন করবে তখন তাকে আমরা বলবো প্রেপোজিশন। মনে করো এখন আমি একটা ওয়ার্ড দেখলাম ইন, এটাকে আমরা প্রেপোজিশন বলতে পারবো না। সিন্স একটা ওয়ার্ড দেখলাম, এটাকে আমরা প্রেপোজিশন বলতে পারবো না। বা আমি ফর একটা ওয়ার্ড পাইলাম, এটাকে আমি প্রেপোজিশন বলতে পারবো না। কখন বলতে পারবো? যদি এগুলোর পরে অন্য কোনো ওয়ার্ড আসে এবং ওই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তখনই তাকে আমরা প্রেপোজিশন বলতে পারবো। দেখি তোমরা কে কতটুকু পারো, তোমাদেরকে একটু টেস্ট নিতে চাই। আমি একটা সেন্টেন্স দিলাম কাম ইন, আমি একটা সেন্টেন্স বললাম কি কাম ইন। এখানে ইনটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন? এখানে ইন শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ কে বলতে পারবে একটু বলো। কে বলতে পারবে একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, বলতে পারবা কেউ? দেখে আমাকে একটু বলো। এখানে কাম ইন এর মধ্যে ইন শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন? কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে আমাকে একটু বলবা। ওকে, অনেকেই উত্তর দিচ্ছ হয়তো ইনটা এখানে কি প্রেপোজিশন। সত্যিকার অর্থে ইনটা এখানে প্রেপোজিশন না, ইন এখানে অ্যাডভার্বের কাজ করেছে। ইন এখানে অ্যাডভার্বের কাজ করেছে কেন জানো? কারণ হচ্ছে এখানে ইনের সাথে অন্য কোনো ওয়ার্ড নাই যার সাথে সে সম্পর্ক স্থাপন করবে। যদি একটা শব্দ প্রেপোজিশন হওয়া লাগে অবশ্য তাকে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করা লাগবে। পরবর্তী শব্দের সাথে যদি সম্পর্ক স্থাপন না করে তখন তাকে আমরা কখনো প্রেপোজিশন বলতে পারবো না। এই যে দেখো মাহফুজুর রহমান, তুমি সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাহফুজুর রহমান। ওকে, এরপরে আসো আমরা যদি মনে করো আবার একটা বললাম নাইট শব্দের অর্থ হচ্ছে রাত। কেমন? এখন আমি বুঝাতে চাচ্ছি মনে করো রাতে, তখন কি দিতে হবে? অ্যাট নাইট। তাহলে নাইট মানে রাত, অ্যাট নাইট মানে কি রাতে। তাহলে অ্যাট এর সাথে নাইটের একটা সম্পর্ক হয়েছে। আবার দেখো আমি যদি বলি মনে করো 1971, 1971 মানে হচ্ছে 1971 সাল। এখন তুমি যদি বলো ইন 1971 এটার অর্থ দাঁড়ায় 1971 সালে। আবার তুমি যদি বলো অফ 1971 এটার অর্থ 1971 সালের। আবার তুমি যদি বলো যে ফ্রম 1971 এটা কি 1971 সাল থেকে। তার মানে আমি তোমাকে মিনিংগুলো বুঝাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পরবর্তী শব্দের সাথে একটা কি হচ্ছে সম্পর্ক হচ্ছে, এটাকে আসলে বলে কি প্রেপোজিশন। যেই শব্দটি তার পরবর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলবো প্রেপোজিশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় ক্লিয়ার করি। মনে করো এটা একটা সার্কেল। ওকে, তো আমাদের উপরের জন্য বিভিন্ন প্রেপোজিশন ব্যবহার করা হয় উপরে বোঝানোর জন্য। তিন ধরনের উপরে হইতে পারে। মনে করো এটা একটা উপরে, এই যে মনে করো আমার হাতকে টাচ করে এই কলমটা আছে, এটা একটু উপরে। আমার মাথার উপরে মনে করো এটা কি ফ্যান আছে, এটা একটু উপরে।
আবার মনে করো আমার মাথার উপরে যে ফ্যানটা আছে সেটা আবার ঘুরতেছে, তাহলে উপরে কয় ধরনের হইল? 3 ধরনের হইল, তাই না? 3 ধরনের উপরের জন্য 3 ধরনের প্রেপোজিশন তোমাকে ব্যবহার করা লাগবে। একটু দেখো, যদি কোনো কিছুকে টাচ করে উপরে থাকে সেক্ষেত্রে প্রেপোজিশন হবে অন। আর যদি মনে করো টাচ না করে উপরে থাকে তখন হবে অ্যাবাভ। কি হবে? অ্যাবাভ। আর যদি টাচ না করে উপরে থাকে এবং একটা মোশন তথা গতি থাকে তখন হবে হচ্ছে ওভার। কি হবে? ওভার হবে। কোনো কিছুকে টাচ করে উপরে থাকলে অন হবে, টাচ না করে উপরে থাকলে অ্যাবাভ হবে, টাচ না করে উপরে থাকবে এবং একটা গতি থাকবে তখন হবে ওভার। বিষয়টা আমি ক্লিয়ার করছি। দ্য বুক ইজ অন দ্য টেবল, তার মানে বইটি টেবিলকে স্পর্শ করে উপরে আছে। আই এম অন দ্য 4th ফ্লোর, আমি এখন 5ম তলায় আছি। আই এম অন দ্য 4th ফ্লোর, তার মানে ওই 4th ফ্লোরকে আমি টাচ করে কিন্তু উপরে আছি, তাই না? আই এম অন দ্য ডাইস, আমি ডাইসের উপরে আছি, তার মানে কি ডাইসটাকে আমি টাচ করে উপরে আছি। ওকে, এরপরে মনে করো আমার মাথার উপর একটা ফ্যান আছে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, টাচ না করে উপর আছে। এবার মনে করো ফ্যানটা ঘুরতেছে, তখন বলবো কি দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ওভার মাই হেড। তাহলে কয়টা প্রেপোজিশন? 3টা প্রেপোজিশন। কোনো কিছুকে টাচ করে উপরে থাকলে অন হবে, টাচ না করে উপরে থাকলে অ্যাবাভ হবে, টাচ না করে উপরে থাকবে এবং একটা মোশন তথা গতি থাকবে তখন হবে ওভার। কি হবে? ওভার। উপরের বিষয়টা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। উপরের বিষয়টা সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। কেমন? এরপরে আসো, কোনো কিছুর নিচে বুঝালে আমরা কি কি ব্যবহার করতে পারি একটু দেখো। কোনো কিছুর নিচে বুঝালে আমরা 2টা প্রেপোজিশন ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে আন্ডার, কি বলতো? আন্ডার। আরেকটা হচ্ছে বিনিথ, কি বলতো? বিনিথ। বিনিথ মানেও নিচে, আন্ডার মানেও নিচে। আবার তোমরা চাইলে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে ভিলো। কি বলতো? ভিলো। ওকে, তবে আন্ডার, বিনিথ, ভিলো দেখলে মাত্র প্রেপোজিশন বলতে পারবে না। যদি এগুলোর পরে আরেকটা ওয়ার্ড থাকে সম্পর্ক স্থাপন করে তখন তাকে তুমি প্রেপোজিশন বলতে পারবা। তাহলে নিচে বুঝালে আমরা কি কি ব্যবহার করতে পারি? আন্ডার, বিনিথ, ভিলো। এবার আসো, আন্ডার মানেও নিচে, বিনিথ মানেও নিচে। আই টুক রেস্ট, আমি বিশ্রাম নিয়েছিলাম আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, এই আম গাছটির নিচে। আই টুক রেস্ট, আমি বিশ্রাম নিয়েছিলাম বিনিথ দ্য ম্যাঙ্গো ট্রি, আম গাছটির নিচে। আবার দেখো আন্ডার শব্দটি দ্বারা আবার অধীনে অথবা অধীনস্থ বুঝাই। উই আর আন্ডার দ্য পাকিস্তানি রুল, আমরা পাকিস্তানি রুলের অধীনে ছিলাম বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের আগে বা আমাদের দেশের স্বাধীনতার আগে আমরা কাদের অধীনে ছিলাম? পাকিস্তানের অধীনে ছিলাম। আবার অনেক সময় বলে না ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি এখন গ্রেপ্তারের অধীনে। তার মানে কারো অধীনে বা অধীনস্থ বোঝানোর জন্য আমরা আন্ডার শব্দটি ব্যবহার করতে পারি। নিচে বোঝানোর জন্য, কোনো কিছু নিচে বোঝানোর জন্য আমরা কি আন্ডার শব্দটি ব্যবহার করতে পারি। এরপরে আসো বিলো শব্দটা। বিলো শব্দটি আবার মাত্রা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কি বোঝানোর জন্য? মাত্রা বোঝানোর জন্য। তোমরা বলতে পারো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের উত্তর হ্যাজ বিন গিভেন, দেওয়া হয়েছে বিলো দ্য লাইন। কোথায়? লাইনের নিচে দেওয়া হয়েছে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 হ্যাজ বিন গিভেন বিলো দ্য লাইন। এখানে বিলো বললে কিন্তু প্রেপোজিশন হবে না, বিলো দ্য লাইন বলতে হবে, ওই লাইনের নিচে। তাহলে বিলো মানে নিচে, দ্য লাইন মানে কি? ওই লাইনের নিচে। পরবর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া কখনো তাকে প্রেপোজিশন বলতে পারবে না। গেল। এরপরে আসো, অনেক সময় বিলো শব্দটি মাত্রা বুঝাইতে কিভাবে ব্যবহৃত হয়? মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো দ্য পভার্টি লাইন, আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। বিলো দ্য পভার্টি লাইন, তাহলে দ্য পভার্টি লাইন মানে কি? দরিদ্র সীমা। বিলো দ্য পভার্টি লাইন মানে কি? দরিদ্র সীমার নিচে। ওকে, গেল। এরপর আসো, কোনো কিছুর উপরে বুঝালে আপ, কোনো কিছুর নিচে বুঝালে কি? ডাউন হবে। তাহলে কোনো কিছুর উপরে, যেমন আপ দ্য হিল, আপ দ্য হিল মানে কি? পাহাড়ের উপরে। ডাউন দ্য হিল মানে কি? পাহাড়ের নিচে। আপ দ্য হিল পাহাড়ের উপরে, ডাউন দ্য হিল পাহাড়ের নিচে। কোনো কিছুর উপরে বুঝালে আপ, কোনো কিছুর নিচে বুঝালে কি? ডাউন। এরপর আসো, কোনো কিছু যখন পাশে বুঝাবে, পাশে বুঝালে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিসাইড ব্যবহার করতে পারি অথবা বাই ব্যবহার করতে পারি। কোনো কিছুর পাশে বুঝালে আমরা যেটা ব্যবহার করবো সেটা কি? বিসাইড অথবা কি? বাই। যেমন আই স্যাট, আমি বসেছিলাম বিসাইড হার, তার পাশে বসেছিলাম। আই স্যাট, আমি বসেছিলাম বাই হার, বাই হার মানে কি? তার পাশে বসেছিলাম। ঠিক আছে? ওকে ভাই। এরপর আসো, কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেলে আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি, অ্যাক্রস ব্যবহার করতে পারি, অ্যালং ব্যবহার করতে পারি, আমরা থ্রো ব্যবহার করতে পারি। তবে আলাদা আলাদা বিষয় আছে, সেটা ক্লিয়ার করছি।
মনে করো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যখন যাবা তখন তুমি অ্যাক্রস ব্যবহার করবা, ঠিক আছে। আর যখন তুমি সামনের দিকে জাস্ট এগিয়ে চলে যাবে তখন তুমি অ্যালং ব্যবহার করবা। যখন 3 ডাইমেনশনাল কোনো কিছুর মধ্যে দিয়ে যাবা তখন তুমি থ্রো ব্যবহার করবা। আমি আবার বলছি, এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে যাবা তখন তুমি ব্যবহার করবা কি অ্যাক্রস। যখন সামনের দিকে জাস্ট শুধু এগিয়ে যাবা তখন ব্যবহার করবে কি অ্যালং। অ্যালং দ্য রুট মানে কি রাস্তাটি বেয়ে তুমি সামনের দিকে চলে যাচ্ছ। আর অ্যাক্রস দ্য রুট মানে কি তুমি রাস্তা পারাপার হচ্ছ। আর থ্রো দ্য ফরেস্ট, তাহলে থ্রো দ্য ফরেস্ট মানে কি বনের মধ্যে দিয়ে, তখন 3 অ্যাঙ্গেল তৈরি হয়, অর্থাৎ ত্রিমাত্রিক কোনো কিছু বোঝালে তখন হবে কি থ্রো। যেমন থ্রো দ্য ফরেস্ট, থ্রো দ্য জঙ্গল, থ্রো দ্য টানেল, বুঝতে পারছি। আবার কোনো কিছুর মধ্য দিয়ে বুঝালেও আমরা অনেক সময় থ্রো শব্দটা ব্যবহার করতে পারি। এরপর আসো, বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করো তখন হবে কি ইনটু। আর যদি ভিতর থেকে বাহিরে চলে আসো তখন হবে কি আউট অফ, ঠিক আছে। বাহির থেকে ভিতরে প্রবেশ করলে কি হবে ইনটু, আর ভিতর থেকে যদি বাহিরে প্রবেশ করে তখন হবে কি আউট অফ। যেমন দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর পানি ফ্লোট ইনটু, ফ্লোট ইনটু, এই যে দেখো ইনটু, ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল, কোথায় প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করে তখন হবে কি ইনটু। দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রো দ্য রিভার দলেশ্বরী, দলেশ্বরী নদীর মধ্য দিয়ে, দলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে কি হচ্ছে পতিত হচ্ছে। আবার এন্টার শব্দের পরে যদি কোনো একটা রুম থাকে তখন কিন্তু সেখানে ইনটু ব্যবহার করা যায় না। এই মিস্টেকটা আমরা অনেকেই করি। এন্টার শব্দের পরে যদি কোনো একটা রুম থাকে তখন আমরা ইনটু ব্যবহার করতে পারবো না। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম হবে না, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম হবে, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এই ব্যাপারটা হবে। এরপরে ভিতর থেকে যদি কেউ বাইরে চলে আসে সেক্ষেত্রে হবে আউট অফ। যেমন হি কেম, সে বেরিয়ে আসলো, আউট অফ দ্য রুম, থেকে রুম থেকে বেরিয়ে আসলো, থেকে রুম থেকে বেরিয়ে আসলো। ওকে, এইটুকু সবাই বুঝছি কিনা আমরা একটু বলো। এই পুরো সার্কেলটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। এই পুরো সার্কেলটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। এই পুরো সার্কেলটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো। এই পুরো সার্কেলটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা। এই পুরো সার্কেলটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলো তো। ওকে, ইয়েস ডান, ওকে ঠিক আছে। বাকি সবাই বুঝতে পেরেছো কিনা প্রেপোজিশনের এই বিষয়টা আমরা সবাই কি বুঝতে পেরেছি? ওকে, লাইভ কখন শুরু হয়েছে? লাইভ শুরু হয়েছে 7টা বাজে, লাইভ শুরু হয়েছে 7টা বাজে, ঠিক আছে। তোমরা যারা এখনো আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হও নাই তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। ওকে ঠিক আছে। আব্দুল্লাহ সানি, কোর্সের ক্লাসের জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ খুব শীঘ্র শুরু হয়ে যাবে সানি, খুব শীঘ্র শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, চলো। এরপর আরেকটা বিষয় খেয়াল করো, মনে করো আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডের জন্য কোন প্রেপোজিশন ব্যবহার করব? কোন একটা দিনের জন্য কোন প্রেপোজিশন ব্যবহার করব বলো তো। আচ্ছা আমি বলতেছি, মনে করো কোন একটা ডে অথবা ডেটের ক্ষেত্রে, কোন একটা বা ডে অথবা ডেটের ক্ষেত্রে আমি প্রেপোজিশন ব্যবহার করব কি অন। যেটা শুক্রবার সেটা হয়তো কোনো একটা তারিখকে রিপ্রেজেন্ট করবে, তাই না? কোন একটা দিন অথবা তারিখ বুঝালে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি অন ব্যবহার করব। তবে ওই দিনের মধ্যে বুঝালে তখন আমাকে ব্যবহার করতে বাই। মনে করো তোমাকে বলে যে শুক্রবারের মধ্যে, শনিবারের মধ্যে, রবিবারের মধ্যে, এরকম বুঝালে তোমাকে যেই প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বাই। আর যদি বলা হয় আমাদের ক্লাস শুক্রবার অনুষ্ঠিত হবে, রবিবার অনুষ্ঠিত হবে, জাস্ট কোন একটা তারিখ অথবা কোন একটা বার দেওয়া থাকলে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। যদি বলা হয় শুক্রবারের মধ্যে, রবিবারের মধ্যে, 31 তারিখের মধ্যে, 22 তারিখের মধ্যে, তখন তোমাকে ইউজ করতে হবে বাই। এইটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। ওকে এরপর আসো, ফ্রাইডের ক্ষেত্রে আবার অনেকগুলো বেলা আছে, যেমন ভোরবেলা, তারপর হচ্ছে সকালবেলা, তারপর হচ্ছে দুপুরবেলা, তারপর হচ্ছে বিকালবেলা,
রাত্রিবেলা, গোধূলিবেলা, সন্ধ্যাবেলা, এই যে বেলাগুলো আছে প্রত্যেকটা বেলার জন্য তোমাকে আলাদা আলাদা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কোথায় কি ব্যবহার করবো একটু দেখো। মনে করো আমরা যখন মনে করো যে ভোরবেলা ভোর দিলাম, তারপর হচ্ছে দুপুরবেলা, তারপর মনে করো দিলাম হচ্ছে গোধূলিবেলা, আমরা ভোরবেলা, দুপুরবেলা, গোধূলিবেলার ক্ষেত্রে কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে ভোর মানে কি জানো? ডন। ডন মানে কি? ভোর। তারপর দুপুর মানে কি জানো? নুন। নুনের আগে আমরা অ্যাট বসাবো। গোধূলি মানে কি জানো? গোধূলি মানে হচ্ছে ডাস্ক। ডাস্কে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে ভোরবেলা, দুপুরবেলা, গোধূলিবেলার ক্ষেত্রে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি? অ্যাট। অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নুন, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপরে বাকি আছে কি? সকালবেলা, বিকালবেলা এবং কি সন্ধ্যাবেলা, রাত্রিবেলা আছে একটা। আচ্ছা, এখানে রাত্রিবেলাটা হবে রাত্রিবেলা বা রাত দিতে পারো। তাহলে অ্যাট ডন হতে পারে, অ্যাট নুন হইতে পারে, অ্যাট ডাস্ক হইতে পারে, অ্যাট নাইট হইতে পারে। এই চারটা বেলার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাট। এরপর আসো, মনে করো অনেক সময় আবার কোন একটা সংখ্যা থাকে, মনে করো 10 PM, 11 PM, 9 PM, এরকম যখন সময় থাকবে তখন আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি? অ্যাট। এবার আসো ইন দিলাম, মনে করো সেটা কি? সকাল, বিকাল, সন্ধ্যাবেলা। সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, এই তিনটা বেলার ক্ষেত্রে আমরা যেইটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি? ইন। আবার আসো, অনেক সময় যেটা হয় কোনো একটা সংখ্যা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? অ্যাট। সংখ্যা বোঝালে, সংখ্যা বুঝালে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি? অ্যাট। তাহলে আসো, কোন একটা দিন বা তারিখ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ব্যবহার করব অন। এরপরে ভোরবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা বুঝালে আমরা ব্যবহার করব অ্যাট। এরপরে কোন একটা সময় বুঝালে আমরা ব্যবহার করব অ্যাট। এরপরে সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা বুঝালে আমরা ব্যবহার করব ইন। এরপরে কোন একটা নাম্বার দেওয়া থাকলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাট। মনে করো 10 নম্বর, 11 নম্বর, তাহলে জাস্ট একটা সংখ্যা বুঝালো অ্যাড ব্যবহার করব, জাস্ট একটা সময় বুঝালো আমরা অ্যাড ব্যবহার করব। ভোরবেলা, তারপর হচ্ছে দুপুরবেলা, তারপর হচ্ছে তো ভোরবেলা, দুপুরবেলা, তারপর হচ্ছে তোমার গোধূলিবেলা এবং রাত্রিবেলা, এগুলো বুঝালো অ্যাড ব্যবহার করব। সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আশা করছি এটুকু আমরা বুঝছি। ওকে, এরপরে আসো, এই যে এটা গেল দিনের ক্যালকুলেশন। এরকম 7টা দিন মিলে একটা সপ্তাহ হয়। 7টা দিন মিলে একটা কি হয়? সপ্তাহ। সপ্তাহের ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো। এরপরে 4টা বা 5টা সপ্তাহ মিলে একটা কি হয়? মাস হয়। মাসের আগে আমরা ইন বসাবো। এরপরে 2টা মাস মিলে একটা কি হয়? ঋতু হয়। ঋতুর আগে আমরা প্রেপোজিশন কি বসাবো? ইন বসাবো। কেমন? এরপরে 6টা ঋতু মিলে একটা কি হয়? বছর অথবা একটা সাল পাল্টে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। এরপরে এরকম 10টা বছর মিলে একটা কি হয়? দশক। দশকের আগে আমরা ব্যবহার করব ইন। এরকম মনে করো 12টা বছর মিলে একটা কি হয়? যোগ। যুগের আগে আমরা দিব কি? ইন। এরপরে এরকম মনে করো 100টা বছর মিলে একটা কি হয়? শতাব্দী। শতাব্দীর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সপ্তাহ, মাস, ঋতু, সাল, দশক, যুগ, শতাব্দী, এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো। কোথায় কি বসাবো? সপ্তাহ, মাস, ঋতু, সাল, দশক, যুগ, শতাব্দী, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো। ইন দ্য লাস্ট উইক, ইন দ্য নেক্সট উইক বলতে পারো। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি বলতে পারো। ইন রেইনি সিজন, ইন উইন্টার, ইন অটাম, ইন লেট অটাম, ইন 2026, ইন 2024, ইন 2027, তারপর বলতে পারো ইন দ্য লাস্ট ডিকেড, ইন দ্য নেক্সট ডিকেড, ইন দ্য লাস্ট ইরা, ইন দ্য নেক্সট ইরা, ইন দ্য লাস্ট সেঞ্চুরি, ইন দ্য নেক্সট সেঞ্চুরি। এইটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এই বিষয়টা সবাই, প্রেপোজিশনের এই কনসেপ্টটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো। প্রেপোজিশনের এই কনসেপ্টটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলো। প্রেপোজিশনের এই কনসেপ্টটা আমরা সবাই কি বুঝতে পেরেছি একটু বলো। প্রেপোজিশনের এই কনসেপ্টটা কি বুঝা গেছে একটু বলো তো। ওকে, মিজানুর রহমান বুঝছি, সানিয়া বুঝছি, ফারহান বুঝছি। ওকে ওকে, ঠিক আছে। এরপর আসুন, আরেকটা বিষয় মনে রাখবা, সিন্স অথবা কি ফর, এই টপিকটা একটু তোমাদের জানা লাগবে। সিন্স অথবা কি ফর, শুরুর সময় দেওয়া থাকলে তোমরা ইউজ করবা কি? সিন্স। আর সময়ের ব্যক্তিকাল বুঝালে তোমরা ব্যবহার করবা ফর। আবার বলছি, শুরুর সময় দেওয়া থাকলে তোমরা ব্যবহার করবা সিন্স, আর সময়ের যদি ব্যক্তিকাল বোঝায় তখন ব্যবহার করবা কি? ফর। এরপর আরেকটা টপিক আছে হচ্ছে বিটুইন এবং কি অ্যামাং।
বিটুইন এবং কি অ্যামাং, যেগুলো তোমাদের কলেজ অ্যাডমিশনে আসার মতো আমরা শুধুমাত্র সেগুলোই পড়াচ্ছি, ঠিক আছে। এখানে আরও অনেক আছে, প্রেপোজিশন মানে একেবারে বিশাল সাগরের মতো। সুতরাং আমরা প্রেপোজিশন আজকে না, তোমাদেরকে যদি একেবারে 3-4টা ক্লাস করে তাও শেষ হবে না। যেগুলো পরীক্ষা আসার মতো জাস্ট সেগুলোই পড়াচ্ছি, কেমন। বিটুইন এবং দুইজনের মধ্যে বুঝালে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝালে আমরা ব্যবহার করবো অ্যামাং। ডিভাইড দ্য ল্যান্ড অ্যামাং দেম হবে না, ডিভাইড দ্য ল্যান্ড, ডিভাইড দ্য ল্যান্ড বিটুইন টু ব্রাদার্স, ডিভাইড দ্য ল্যান্ড অ্যামাং দ্যাম। দ্যাম মানে কি দুইয়ের অধিক না, তো দুইজনের মধ্যে হলে আমরা ব্যবহার করব বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে হলে আমরা ব্যবহার করব অ্যামাং। ডিভাইড দ্য ল্যান্ড বিটুইন টু ব্রাদার্স, ডিভাইড দ্য ল্যান্ড অ্যামাং 3 ব্রাদার্স। দুইয়ের অধিকের মধ্যে হলে অ্যামাং, দুইয়ের মধ্যে হলে আমরা ব্যবহার করব বিটুইন। ওকে, এরপরে আরেকটা টপিক আছে ইন টাইম ভার্সাস কি অন টাইম। ইন টাইম ভার্সাস অন টাইম, ইন টাইম ভার্সাস কি অন টাইম। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কখন ইন টাইম ব্যবহার করব, কখন আমরা অন টাইম ব্যবহার করব। যদি কোনো কাজ এক্স্যাক্টলি টাইমে হয় সেটাকে আমরা ব্যবহার করব অন টাইম, যদি কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে হয়ে যায় সেটাকে আমরা ব্যবহার করব ইন টাইম। মনে করো আমাদের ক্লাস ছিল আজকে হচ্ছে 7টায়, মনে করো আমি 7টায় বরাবর ক্লাস শুরু করেছি, সেটা হবে অন টাইম। আর 7টার আগেই যদি শুরু করে ফেলি এটাকে বলবো আমরা ইন টাইম। ওকে, মনে করো তোমার ফ্লাইট আছে হচ্ছে 10টায়, তো তোমার প্লেনটা ছাড়বে মনে করো অন টাইমে, আর তোমাকে প্লেনটা ধরার জন্য ওইখানে যেতে হবে ইন টাইমে, কারণ অনেকগুলো ইমিগ্রেশন প্রসেস আছে সেগুলো তোমাকে মেনটেন করতে হবে। ইন টাইম ভার্সাস অন টাইম বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, ইন টাইম ভার্সাস অন টাইম বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আসো আরেকটা টপিক আছে তোমাদের, সেটা একটু বলি। আমরা কখন মেড ফ্রম ব্যবহার করবো একটু দেখো। আমরা কখন মেড অফ ব্যবহার করব, কখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। ভৌত পরিবর্তনের মাধ্যমে যদি কোনো কিছু তৈরি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড অফ, আর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যদি কোনো কিছু তৈরি হয় সেটাকে আমরা ব্যবহার করব মেড ফ্রম। যেমন এখন অনেকেই বলতে পারো স্যার আমরা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিষয়টা বুঝতেছিলাম। যেই পরিবর্তনের ফলে ভিন্নধর্মী নতুন পদার্থ সৃষ্টি হয় এবং তাকে তুমি চাইলে আবার ঠিক আগের অবস্থায় নিয়ে যেতে পারবা, সেটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন টেবিল, এই টেবিলটা কিন্তু একদিনে টেবিল হয় না, এটা আগে কাঠ ছিল, তাহলে কাঠটাকে আমরা মডিফাই করে কি বানাইলাম, টেবিল বানাইলাম। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তুমি চাইলে আবার এটাকে ভেঙে চুরে আবার কাঠ বানাই ফেলতে পারবা, এটা ভৌত পরিবর্তন। সেক্ষেত্রে তুমি ব্যবহার করবে কি মেড অফ। আর রাসায়নিক পরিবর্তন কোনটা, মনে করো তোমাদের যে পেপার আছে, তোমাদের যে কাগজ আছে, এই কাগজগুলো তৈরি হয়েছে কি দিয়ে, বাঁশ দিয়ে, কিন্তু তুমি চাইলে 1000বার চেষ্টা করলে এটাকে আর বাঁশে রূপান্তর করতে পারবে না, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেই পরিবর্তনের ফলে ভিন্নধর্মী নতুন পদার্থ সৃষ্টি হয় এবং তুমি তাকে চাইলে ঠিক আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারবা, এটাকে বলবে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনের মাধ্যমে যদি কোনো কিছু তৈরি হয় সেক্ষেত্রে বলবো মেড অফ, আর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যদি কোনো কিছু তৈরি হয় সেটা বলবে মেড ফ্রম। কি বলতো, মেড ফ্রম। যেমন সেক্ষেত্রে আমরা বলতে পারি the table is made of wood বলতে পারো, কেমন। এরপরে the paper is made from bamboo। কি বলতো, ব্যাম্বো। বুঝা গেছে কিনা, এই যে দেখো মেড ফ্রম, এটা কি মেড অফ। মেড অফ এবং মেড ফ্রম থেকে অবশ্যই একটা পাবা, এটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। মেড অফ এবং মেড ফ্রম বিষয়টা আমরা বুঝছি কিনা একটু বলো। আর যানবাহন যুগে যদি আমরা কোথাও যাই সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ব্যবহার করব বাই। যানবাহন যুগে যদি আমরা কোথাও যাই সেক্ষেত্রে আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বাই। তবে যদি কেউ পায়ে হেঁটে স্কুলে যায় বা পায়ে হেঁটে কোথাও যায় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। এই বিষয়টা একটু ক্লিয়ার করো। যদি কেউ যানবাহন যুগে কোথাও যায়, মনে করো কেউ যদি ট্রেন যুগে যাচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করবে বাই ট্রেন। কেউ যদি বাস যুগে যায় বাই বাস হবে। কিন্তু কেউ যদি মনে করো পায়ে হেঁটে যায় সেক্ষেত্রে ব্যবহার অন ফুট। কী হবে, অন ফুট হবে। কেমন জানি মনে হচ্ছে এটা আসতে পারে, হি গোজ টু স্কুল অন ফুট। অন ফুট মানে কি পায়ে হেঁটে যায়, অন ফুট মানে কি পায়ে হেঁটে যায়। ওকে, এরপরে আসো
আমরা যানবাহনের ক্ষেত্রে কোথায় যাওয়া বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, বাই অথবা অন। তবে কোথায় বাই ব্যবহার করব, কোথায় অন ব্যবহার করব সেটা তো বললাম। এবার আসো, এখন তুমি কোনো একটা যানবাহনে আসো, কোনো একটা যানবাহনে অবস্থান করতেছো, সেটা কাউকে জানান দিচ্ছ, দোস্ত আমি এখন বাসে, দোস্ত আমি এখন ট্রেনে, বা আমি এখন সিএনজিতে, এরকম যখন হবে তখন তুমি সেটা কীভাবে বলবা। সেক্ষেত্রে একটা বিষয় বলি, যানবাহন আছে দুই ধরনের যানবাহন আছে। এক নম্বর হচ্ছে কি, যেই সকল যানবাহনে দাঁড়ানো যায়, হাঁটা চলা করা যায়। আবার বলছি, যে সকল যানবাহনে দাঁড়ানো যায় এবং হাঁটা চলা করা যায়, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা অন। কি ব্যবহার করবা? অন। যে সমস্ত যানবাহনে দাঁড়ানো যায় এবং হাঁটা চলা করা যায়, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা কি? অন। আর যে সমস্ত যানবাহনে দাঁড়ানো যায় না, হাঁটা চলা করা যায় না, শুধু বসে থাকতে হয়, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা ইন। যানবাহনে অবস্থান করার জন্য আমরা দুই ধরনের প্রেপোজিশন ব্যবহার করবো, একটা হচ্ছে অন, একটা হচ্ছে কি? ইন। যে সমস্ত যানবাহনে দাঁড়ানো যায়, হাঁটা চলা করা যায়, সেক্ষেত্রে ব্যবহার করবো অন। আর যে সমস্ত যানবাহনে দাঁড়ানো যায় না, হাঁটা চলা করা যায় না, সেক্ষেত্রে হবে কি? ইন। তার মানে ট্রেনের আগে কি হবে তোমরা বলো। মনে করো তুমি এখন বলতে চাচ্ছ আমি এখন ট্রেনে আছি, আই এম ইন দ্য ট্রেন নাকি আই এম অন দ্য ট্রেন, কোনটা হবে একটু বলো তো। আই এম ইন দ্য ট্রেন নাকি আই এম অন দ্য ট্রেন, কোনটা হবে একটু বলো। আই এম ইন দ্য ট্রেন, আই এম অন দ্য ট্রেন, কোনটা হবে একটু বলো প্রিয় শিক্ষার্থীরা, একটু জানাও। আই এম ইন দ্য ট্রেন বা আই এম অন দ্য ট্রেন, কোনটা হবে একটু বলো। দেখি তোমরা কে কে মন দিয়ে ক্লাস করতেছো একটু দেখতে চাই, দেখি বলো উত্তর কি হবে। আই এম ইন দ্য ট্রেন, আই এম অন দ্য ট্রেন, আই এম ইন দ্য বাস, আই এম অন দ্য বাস, আই এম ইন দ্য কার, আই এম অন দ্য কার, কোনটা হবে? কোনটা হতে পারে বলো। ইন দ্য ট্রেন আজকে নাসির, না ইন দ্য ট্রেন হবে না ভাইয়া, এটা হবে অন দ্য ট্রেন। কারণ ট্রেন আমরা দাঁড়াইতেও পারি, হাঁটা চালাও করতে পারি, তো সেক্ষেত্রে অন দ্য ট্রেন হবে। কি হবে? অন দ্য ট্রেন। মাহফুজুর রহমান বলছে ইন, ইন হবে না তো ভাইয়া, ইন হবে কোথায়? আই এম ইন দ্য কার, কারে আমাদেরকে বসে থাকতে হয়, দ্যাটস আই এম ইন দ্য কার হবে। আই এম অন দ্য ট্রেন হবে, আই এম অন দ্য বাস হবে, আই এম অন দ্য লঞ্চ হবে, আই এম ইন দ্য সিএনজি হবে, কেমন? আই এম ইন দ্য রিক্সা হবে, আই এম ইন দ্য রিক্সা হবে। এই তো অনেকে বিষয়টা বুঝতে পেরেছ। এইটুকু যদি না বুঝো তাহলে হবে না, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে। তারপর আসো, আমরা অনেক সময় হয় না এরকম, কেউ কলম দিয়ে লিখে, কেউ কালি দিয়ে লিখে। যদি কলম দিয়ে লিখে সেক্ষেত্রে হবে উইথ, রাইট উইথ পেন, রাইট উইথ পেন্সিল। কলম দিয়ে লিখলে, কলম দিয়ে লিখলে, কলম দিয়ে লিখলে আমরা দিব হচ্ছে রাইট উইথ। আর যদি কালি দিয়ে লিখে সেক্ষেত্রে আমরা লিখবো রাইট ইন। রাইট ইন কখন, রাইট উইথ কখন, সেটা বুঝতে হবে। অনেক সময় আমরা দেখেছি এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে, রাইট উইথ কখন, রাইট ইন কখন। যখন কলম বা পেন্সিল দিয়ে লেখালেখি করবে তখন হবে কি? রাইট উইথ। আর যখন খালি দিয়ে লিখবে তখন হবে রাইট ইন হবে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো। সো প্রেপোজিশন মোটামুটি এগুলো পড়লে চলবে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর আমরা আজকের টপিক আরটা ছিল হচ্ছে কম্পারেটিভ বা ইকুয়াল কম্পারিজন। ওকে, একটু দেখো, আরেকটা টপিক ছিল কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, একটা টপিক আছে আজকের ক্লাসে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এরকম একটা টপিক আজকের ক্লাসে আছে, তাই না? ওকে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলতে আসলে তোমরা যে ডিগ্রি পড়ে আসো সেটা কি বোঝানো হচ্ছে। ডিগ্রি প্রধানত কয় প্রকার? 3 প্রকার। তো এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 2 প্রকারে শিখবো, একটা হচ্ছে ইকুয়াল কম্পারিজন, আর একটা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। ইকুয়াল কম্পারিজন বলতে আসলে কি? পজিটিভ ডিগ্রি। আনইকুয়াল কম্পারিজন বলতে এখানে কি? কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তোমাদেরকে জটিলভাবে না শেখাই, আমরা ইজিভাবে শেখাই। ইকুয়াল কম্পারিজন হচ্ছে পজিটিভ ডিগ্রি, আনইকুয়াল কম্পারিজন হচ্ছে কি? কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। ওইভাবে না পড়ে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি আকারে শিখব। ওকে, পজিটিভ ডিগ্রি, প্রথমত আসো পজিটিভ ডিগ্রি। ওকে, প্রথমত আসো পজিটিভ ডিগ্রি, কি বলতো? পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি সব সময় এস ডট ডট এস অথবা সো ডট ডট এস এর মাঝখানেই বসে। পজিটিভ ডিগ্রি কোথায় বসে? এস ডট ডট এস অথবা কি সো ডট ডট এস এর মাঝখানেই বসে, এটা মনে রাখলেই চলবে। পজিটিভ ডিগ্রি সব সময় এস ডট ডট এস অথবা কি সো ডট ডট এস এর মাঝখানেই বসবে। এরপরে যেটা কম্পারেটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রির পরে অবশ্যই কি বসবে? দেন বসবে। কম্পারেটিভ ডিগ্রির পর অবশ্যই কি বসবে? দেন বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই কি বসবে? দা বসবে।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর ডিগ্রিগুলো যদি কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করে কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। ডিগ্রিগুলো কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করলে কি বলবা? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিগ্রিগুলো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রি সব সময় অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ এর মাঝখানে বসবে। কম্পারেটিভ ডিগ্রির পর অবশ্যই কি বসবে? দেন বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসবে? দা বসবে। কি বসবে ভাইয়া? দা বসবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন। তো এবার আসো, সুপারলেটিভ ডিগ্রির আগে দা দুইটা হইতে পারে, একটা হচ্ছে শুধু দা, আর একটা হচ্ছে ওয়ান অফ দা। শুধু দা থাকলে নাউন হবে সিঙ্গুলার, ওয়ান অফ দা থাকলে নাউন হবে প্লুরাল। সুপারলেটিভ ডিগ্রির আগে দাও থাকতে পারে, ওয়ান অফ দাও থাকতে পারে। শুধু দা থাকলে নাউন হবে সিঙ্গুলার, ওয়ান অফ দা থাকলে নাউন হবে প্লুরাল। যেমন কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছ। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যখন সুপারলেটিভ ডিগ্রির আগে শুধু দা দিবা তখন নাউন হবে সিঙ্গুলার, আর যখন ওয়ান অফ দ্য দিবা তখন হবে ফ্লোরাল। ওয়ান অফ দ্য দিলে ফ্লোরাল, শুধু দা দিলে কি? সিঙ্গুলার। ওকে, এবার আসো, আমাদের এই ডিগ্রিতে অনেকগুলো বিষয় থাকে। মনে করো বিগ, এটা একটা সিলেবল। তারপর আবার যদি বলি বিউটিফুল, এখন অনেকে সিলেবল বিষয়টা বুঝে না। দেখো বিগ এখানে এক সিলেবল, বিউটিফুল, বিউটিফুল এখানে কয় সিলেবল? 3 সিলেবল। একটা শব্দকে যতবার ভাঙা যায় ততবারই কি হয়? সিলেবল হয়। যেমন বিগ, এটাকে ভাঙা যাচ্ছে না, এক সিলেবল। বিউটিফুল, তাহলে এই ওয়ার্ডটাকে আমরা 3 বার ভাঙতে পারি, বিউটিফুল, তার মানে এখানে 3টা সিলেবল। মনে রাখতে হবে সিলেবল যদি একটা হয় তখন তার সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ হয়। যেমন বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, এরকম হচ্ছে, তাই না? স্মল, স্মলার, স্মলেস্ট। কিন্তু সিলেবল যদি একের অধিক হয়ে যায় তখন মোর যুক্ত করে কম্পারেটিভ, মোস্ট যুক্ত করে সুপারলেটিভ। তুমি চাইলেই বলতে পারবে না বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট। তোমাকে বলতে হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, 3-4 সিলেবল আছে। তাহলে মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউজফুল, 2টা সিলেবল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। তাহলে কি বলা হয়েছে ভাইয়া বলো তো? এক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করলে কি হবে? সুপারলেটিভ। আবার বলছে এক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ। সিলেবল একের অধিক হয়ে গেলে মোর যুক্ত করে কম্পারেটিভ আর মোস্ট যুক্ত করে কি হবে? সুপারলেটিভ হবে। ওকে ফাইন। আমরা সমস্ত প্রকার কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসালেও এমন কিছু কম্পারেটিভ ডিগ্রি আছে যাদের পরে দেন না বসে টু বসে, সেগুলো কি? সিনিয়র টু, জুনিয়র টু, সিনিয়র জুনিয়র, এগুলো কম্পারেটিভ ডিগ্রি। তারপরে এগুলোর পরে দেন না বসে টু বসবে। সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, প্রেফার টু, সুপেরিয়র টু। সিনিয়র টু, জুনিয়র টু, প্রায়র টু, প্রেফার টু, এগুলোর পর অবশ্যই কি বসবে? টু বসবে। তাহলে এইটুকুই ছিল। মনে করো কম্পারেটিভ ডিগ্রি আমরা এতটুকু পড়লে চলবে, এর সাথে বেশি কঠিন আসবে না। যদি আসে এর ভিতর থেকে আসবে। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। আশা করছি এর ভিতর থেকে আসবে। আমি তোমাদেরকে বেশি লেখাইলাম না, আমি যা বলছি একেবারে স্মুথভাবে বলছি, তোমরা আশা করি সেটা নোট করতে পারবা। আশা করি তোমরা সেটা নোট করতে পারবা। ওকে, থ্যাংক ইউ মাহফুজুর রহমান। আর তোমরা যারা আমাদের এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী রয়েছে, তোমাদের একেবারে একাডেমিক জার্নিটাকে স্মুথ করার জন্য ইংলিশটা তোমরা আমার সাথেই করতে পারো। একেবারে প্রত্যেকটা জিনিস বেসিক ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাবো। ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে পড়াবো, একেবারে কোনটা কোন ধরনের নাউন, কোনটা কোন পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে কোন গ্রামাটিক্যাল ফাংশন এখানে কাজ করছে। প্রত্যেকটা প্যাসেজ পড়ানোর সময় প্রত্যেকটা প্যাসেজের আমরা গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো আলোচনা করব এবং রাইটিং স্কিল কীভাবে বাড়ানো যায়, ভোকাবুলারি স্টক কীভাবে বাড়ানো যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করব। সো তোমরা যদি আমার উপর আস্থা রাখতে পারো, অবশ্যই আমাদের এইচএসসি 27 ইংলিশ বেসিক টু প্রো যে কোর্সটা ইতিমধ্যেই আমরা নিয়ে আসছি, সেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 1200 টাকায় তোমরা এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবা। সো আমি যেহেতু অ্যাডমিশনে পড়াই, তা এমনভাবে পড়াবো তুমি যেন এইচএসসি থেকে অ্যাডমিশনে এগিয়ে থাকতে পারো। সো অবশ্যই এই কোর্সটা কিনে ফেলবা। এই কোর্সটা কিনেছো এরকম কেউ কে আছো?
ভাই অ্যাডমিশনের পরে কোর্স কিনে ফেলবো। আচ্ছা, আমাদের কোর্সটা কিনেছো এরকম কে কে আছো? যারা কোর্সটা এখনও কিনো নাই, আমাদের আজকেই কিন্তু ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, RMH এর ওয়েবসাইট আজকে লঞ্চ হচ্ছে। তোমরা ওয়েবসাইটে গেলেই আমাদের কোর্সগুলো পাবা, অবশ্যই কিনে ফেলবা। ইংলিশ কোর্সটা অবশ্যই কিনবা এবং সাথে তোমরা চাইলে PCMB EBI প্রত্যেকটা কোর্স কিনে ফেলবা। এখানে যারাই আছে প্রত্যেকের ডেডিকেটেড টিচার, তোমাদেরকে নিঃসন্দেহে ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। ওকে, সো সবাই এই কোর্সগুলো কিনে ফেলো। আমাদের পড়ানো কীরকম, কতটুকু এফোর্ট দিয়ে আমরা পড়াই সবটুকু বুঝতে পারবা, ঠিক আছে? সো আজকে এতটুকু রাখলাম, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।